নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই বিশ্লেষণ কোনো হালকা মন্তব্য নয়, কোনো আবেগী পোস্ট নয়। আজকের এই কথা সরাসরি প্রশ্ন ছুড়ে দেয় ক্ষমতার কেন্দ্রে। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে যা ঘটেছে তা শুধু একটি প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ ঘটনা নয়, এটি ভারতের রাজনীতি, ভারতের নৈতিক অবস্থান এবং সর্বোপরি হিন্দু সুরক্ষার প্রশ্নে নরেন্দ্র মোদী সরকারের প্রকৃত চরিত্রকে সামনে এনে দাঁড় করায়। কারণ আজ যখন সীমান্তের ওপারে একজন হিন্দু যুবককে প্রকাশ্য রাস্তায় পিটিয়ে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে মারা হয়, যখন সেই দৃশ্য মোবাইল ফোনে রেকর্ড করে উৎসবের মতো ছড়িয়ে দেওয়া হয়, তখন ভারতের প্রধানমন্ত্রী এবং দেশের পররাষ্ট্রমন্ত্রীর সম্পূর্ণ নীরবতা আর কেবল কূটনৈতিক সংযম থাকে না, তা একটি রাজনৈতিক অবস্থান হয়ে ওঠে। বাংলাদেশের ময়মনসিংহের ছোট্ট শহরে দীপুচন্দ্র দাস নামে ২৫ বছরের এক হিন্দু যুবক একটি পোশাক কারখানায় কাজ করত। হঠাৎ একটি গুজব ছড়ানো হয়, সে নাকি ধর্ম অবমাননা করেছে। কোনো তদন্ত নয়, কোনো যাচাই নয়, কোনো আইন নয়, মুহূর্তের মধ্যে জনতা জড়ো হয়। তারপর যা ঘটে তা সভ্য সমাজের মুখে চপেটাঘাত। জনতার সামনে তাকে লাথি মারা হয়, পিটিয়ে হত্যা করা হয়। এখানেই শেষ নয়, তার নিথর দেহ রাস্তার মাঝখানে ঝুলিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরানো হয়। আর সেই আগুন জ্বলার সময় কেউ চিৎকার করে না, কেউ থামায় না, বরং মোবাইলে ভিডিও করে সেই দৃশ্য ছড়িয়ে দেয়। এই ছবি, এই ভিডিও আজ ভারতের ঘরে ঘরে পৌঁছে গেছে। স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, এই সময়ে ভারতের প্রধানমন্ত্রী কোথায়, দেশের পররাষ্ট্রমন্ত্রী কোথায়? গত ২৪ ঘণ্টায় একটি বিবৃতি নেই, একটি টুইট নেই, একটি বাক্য নেই, সম্পূর্ণ নীরবতা। এই নীরবতা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? কারণ আমরা সবাই জানি, এই সরকার হিন্দু আবেগে রাজনীতি করে, ভোটের সময় হিন্দু বিপদের কথা বলে, ধর্মীয় পরিচয়কে সামনে রেখে রাজনীতির মাঠ গরম করে। কিন্তু যখন বাস্তবে হিন্দুরা আক্রান্ত হয়, সীমান্তের ওপারে হলেও, তখন সেই আবেগ হঠাৎ করেই উধাও হয়ে যায়। কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের দেখতে হবে, আজ বাংলাদেশে যা ঘটছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একই সময়ে বাংলাদেশে আরেকটি বিস্ফোরক ঘটনা ঘটে গেছে। ছাত্র আন্দোলনের নেতা, ইনকিলাব মঞ্চের গুরুত্বপূর্ণ মুখ, আসন্ন নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি ঢাকায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। কলকাতা আধ ঘণ্টার দূরত্বে, তবুও সেখানে নয়। কেন? কারণ ভারত বাংলাদেশ সম্পর্ক আজ এমন জায়গায় পৌঁছেছে যেখানে চিকিৎসার ক্ষেত্রেও ভারত বিশ্বাসযোগ্য নয়। ওসমান হাদির মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে আগুনে ঘি ঢেলে দেয়। রাস্তায় নামে মানুষ, বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ শুরু হয়। হামলার লক্ষ্য হয় সংবাদ মাধ্যম, ডেইলি স্টার, প্রথম আলো, যাদের দীর্ঘদিন ধরেই কট্টরপন্থীরা ভারত ঘেঁষা, দিল্লির দালাল বলে দাগিয়ে রেখেছে, সেই সংবাদ মাধ্যমগুলোর অফিসে আগুন ধরানো হয়। চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনের অফিসে পাথর ছোড়া হয়। প্রশ্ন উঠছে, এই হঠাৎ এত তীব্র ভারত বিরোধিতা কেন? এর পেছনে রয়েছে বহু বছরের জমে থাকা ক্ষোভ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশিরা উইপোকা মন্তব্য আজও ভুলে যায়নি বাংলাদেশ। শেখ হাসিনাকে ভারতের নিরাপদ আশ্রয় দেওয়া হয়েছে, এই অভিযোগ রাস্তায় রাস্তায় শোনা যাচ্ছে। বাংলাদেশের নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে অভিযোগ নতুন নয়। ওসমান হাদি নিজেও এই বিষয়গুলোকে রাজনৈতিক পুঁজি করেছিলেন। তিনি বলেছিলেন, ভারত প্রতিবেশী হতে চায় না, প্রভু হতে চায়। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও বিপজ্জনক এক প্রবণতা, গ্রেটার বাংলাদেশ মানচিত্র। যেভাবে ভারতে অখণ্ড ভারতের কথা বলা হয়, সেভাবেই বাংলাদেশের কিছু চরমপন্থী গোষ্ঠী নতুন মানচিত্রের স্বপ্ন দেখাতে শুরু করেছে। এই উগ্র জাতীয়তাবাদ, এই সাংস্কৃতিক ফ্যাসিবাদ দুই দেশের সম্পর্ককে আরও বিষিয়ে তুলেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কার্যত চাপে পড়েছে। তারা স্বীকার করেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে। তারা বিবৃতি দিয়ে বলেছে, জনতা যেন মব ভায়োলেন্সে না জড়ায়। সাংবাদিকদের ওপর হামলার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। ৭ জন গ্রেফতার হয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এতেই কি থামবে?
কারণ সামনে রয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন। নির্বাচন নয়, সংবিধান সংস্কারের ওপর গণভোট, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, এককক্ষ সংসদ থেকে দ্বিকক্ষ সংসদ, এই সব বড় সংস্কার নির্ভর করছে এই ভোটের ওপর। এই প্রক্রিয়া ব্যর্থ হলে বাংলাদেশ অরাজকতার দিকে চলে যেতে পারে। এই অস্থিরতার সুযোগ নিতে চাইছে কারা? জামাতের মতো কট্টরপন্থী শক্তি, নিষিদ্ধ আওয়ামী লীগের ছায়া, নাকি বিদেশি শক্তির মদতপুষ্ট কোনো গভীর ষড়যন্ত্র? নিশ্চিত উত্তর নেই। আর যখন উত্তর নেই, তখন সবচেয়ে সহজ নিশানা হয় ভারত। বন্ধুরা, এখন আসি ভারতের ভূমিকায়। সংসদে প্রিয়াঙ্কা গান্ধী প্রশ্ন তুলেছেন, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে সরকার কথা বলবে না কেন? এই প্রশ্নের কোনো স্পষ্ট জবাব নেই, কারণ সরকার জানে যদি আন্তর্জাতিক মঞ্চে এই প্রশ্ন তোলে, বাংলাদেশ পাল্টা প্রশ্ন তুলবে ভারতের ভিতরের বাস্তবতা নিয়ে। গরু সন্দেহে পিটিয়ে মারা, ধর্মের নামে লিঞ্চিং, এই সব ঘটনা আন্তর্জাতিক রিপোর্টে নথিভুক্ত, ফলে ভারতের নৈতিক অবস্থান দুর্বল। কিন্তু তাই বলে সম্পূর্ণ নীরবতা? নাকি এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে রাজনৈতিক হিসেব? পশ্চিমবঙ্গ নির্বাচন সামনে, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ছবি দেখিয়ে ভয়ের রাজনীতি করা যাবে, ভোট মেরুভবন হবে, তাই এখন চুপ থাকা সুবিধেজনক। বিদেশে হিন্দু মরছে, কিন্তু দেশে সেই মৃত্যুর রাজনৈতিক অস্ত্র। এটাই কি বাস্তবতা? আজ তাই কঠিন সত্য বলতে হয়, বাংলাদেশের হিন্দুদের বাঁচাতে ভারতীয় রাষ্ট্র এগিয়ে আসবে না, কারণ এখানে মানবতা নয়, হিসেব চলে, ক্ষমতার অঙ্ক চলে, ভোটের অঙ্ক চলে। বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে শুধু একটাই কথা, এই 2 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিংসা আপনাদের আন্দোলনকে ধ্বংস করবে, সংখ্যালঘুদের উপর আঘাত আপনাদের নৈতিক অবস্থান দুর্বল করবে। জানিও পোড়ালে, দূতাবাসে আগুন দিলে প্রমাণ হবে এই পরিবর্তন আসলে অরাজকতার দিকেই যাচ্ছে। আর ভারতের দর্শকদের উদ্দেশ্যে একটাই প্রশ্ন, যদি আজ আমরা চুপ থাকি, কাল এই আগুন কি আমাদের দরজায় আসবে না? এই প্রশ্নগুলোর উত্তর ইতিহাস দেবে। আজ আমরা শুধু প্রশ্ন তুললাম। ধন্যবাদ।